হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সেকেন্ড সামেটিভ টেস্টের 2026 সেকেন্ড সামেটিভ টেস্টের প্রশ্নবিচিত্রার রায়মার্টিন বইয়ের প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্সের যে পার্টটা, গণিতের যে পার্টটা, সেটা আজকে আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে, প্রথম যে স্কুলটা আমাদের বলেছে, ঠিক আছে, সেই স্কুলটা আজকে আমরা শুরু করব। প্রথম স্কুল তোমাদের আছে পেজ নাম্বার 137 নম্বর পাতায়। তোমরা খোলো তোমাদের বইতে 137 নম্বর পাতা। এটা কিন্তু আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। ঠিক আছে, এই স্কুলের আমরা কিন্তু আজ অনেকগুলো কোশ্চেন কিন্তু পরপর করে যাবো, মানে সব কোশ্চেনগুলো আজকে আমরা করবো। 1 নম্বর স্কুলের সব স্কুলটা আমরা করবো কিন্তু। ঠিক আছে, তো এবং তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটা স্কুল আমরা সবার আগে পেতে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক তোমাদের একটা একটা করে শিখিয়ে দেবো। তবে তার আগে আমি একটু কথা বলে নিই তোমাদের কিন্তু কীভাবে প্রশ্নের প্যাটার্নটা হবে। তোমাদের প্রথমত এবার কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। সেকেন্ড সামেটিভ টেস্ট তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। আগের যে সিলেবাস ছিল, মানে ওখান থেকে 1-1.5 বছর আগে, মানে গত বছরের 8 বছর মেবি। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রথমে 15 নম্বর পরীক্ষা হতো, তারপর 25, তারপরে 70। কিন্তু এই লাস্ট 1-1.5 বছর ধরে আমি দেখছি প্রথমবার যেটা 15 ছিল ওটাকে 30 করে দিয়েছে, যেটা 25 ছিল ওটাকে 50 করে দিয়েছে। তার মানে আমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট, সেই সেকেন্ড সামেটিভ টেস্ট কিন্তু এবার 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, এবং এই 50 নম্বরের পরীক্ষায় তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের যেটা, সেটা থাকবে হচ্ছে তোমার দুটো থাকবে 2 নম্বরের কোশ্চেন, 2 4 নাম্বার। এখান থেকে পাটিগণিতের 4টি কোশ্চেন থাকবে, 4 16 নম্বর। বীজগণিতের 4টি কোশ্চেন থাকবে, 4 8 নম্বর। ঠিক আছে, জ্যামিতি থাকবে 6টা, 6 12 নম্বর। এই তোমাদের টোটাল 50 নম্বরের কোশ্চেন। তো চলো আমরা অঙ্কের দিকে চলে যাই। অঙ্কে প্রথমে কি বলে যাবো, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। তার প্রথম যে কোশ্চেনটা বলছে 1 প্রথম কোশ্চেন কি বলছে, যে শতকরা সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি আছে, 33/1/3%। তো দেখো 33/1/3কে আমরা কী করতে পারি, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কী আছে দেখো, অঙ্কটা বলছে 33 আমি 1 করছি। বলছে 33/1/3%, এরকমটা দেওয়া আছে। আমরা কি করতে পারি দেখো, খুব সিম্পল আমরা কাজ করব। 3 কত 99, 3 কত 99, তার সঙ্গে 1 যোগ করলে 100। অর্থাৎ এটা কী করছি আমরা, আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙলে 100/3% লিখতে পারি। আচ্ছা, পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, তাহলে লেখো 100/3 ইন্টু 1/100 লিখতে পারি আমরা। 100 কেটে যাবে, কেটে গেলে কত করে থাকছে, উপরে 1 আর তলায় 3, মানে 1/3। দেখো ছিল শতকরা, হয়ে গেছে কিন্তু সামান্য ভগ্নাংশ। দেখো তাই বলেছি, শতকরা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করো, তাহলে এটা 1/3 কিন্তু অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। 2 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলছে 6.234 মিটার সমান কত ডেসিমিটার। তাহলে দেখো কী বলছে, 2 থেকে কোশ্চেন, যে 6.234 এত কী আছে, ডেসিমিটার আছে। এত ডেসিমিটার সমান কত জানতে চাইছে, কি কত এত মিটার সমান কত ডেসিমিটার জানতে চাইছে। এত মিটার সমান কত ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ডেসিমিটার করতে গেলে মিটার থেকে ডেসিমিটার, কিলোমিটার ডেকা মিটারের পরে দেখো ডেসি, মানে 10 দিয়ে গুণ হবে। 10 দিয়ে গুণ হলে কত হবে দেখে নাও। তোমার কী হবে তাহলে, 6.234 ইন্টু কি 10, এত ডেসিমিটার হওয়া উচিত, তাই তো, এত ডেসিমিটার হওয়া উচিত। তার মানে সেটা কত হবে, তার মানে সেটা দেখো 10 দিয়ে গুণ মানে কি 0.1 পরে চলে যাবে, তার মানে হবে 62.34 এত ডেসিমিটার। ঠিক আছে, এত ডেসিমিটার উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি বলছে, যে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তা কীভাবে করবে দেখো, আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত কীভাবে করবে, কি আছে তোমাদের অঙ্কটা, যে তোমাদের অঙ্কটা আছে যে 3.3 থেকে অঙ্ক 3.24 আর 4-এর মাথায় কী আছে, পৌনঃপুনিক আছে, তাই না। দেখো 4-এর মাথায় কী আছে, পৌনঃপুনিক আছে। 1 সেকেন্ড, 4-এর মাথায় কী আছে, পৌনঃপুনিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখে নাও। এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে সমান সমান দিয়ে লেখো, কীভাবে লিখবে দেখো। তলায় প্রথমত একটা ভগ্নাংশে দাগ দাও,
দাগ দিয়ে উপরে দেখো যে সংখ্যাটা দশমিক বাদ দিয়ে পুরোটা লিখে নাও, কত সেটা 324 মাইনাস যে কটার মাথায় যে দশমিক নেই সেই সংখ্যা আবার বাদ যাবে, 3 আর 2-এর মাথায় দেখো নেই, তাই 3 আর 2 মানে কত 32, বাই কী হবে, বাই যে কটা সংখ্যার মাথায় আমার পৌনমণিক থাকবে সেই কটার 9 হবে তলায়, একটার মাথায় আছে একটা 9, এবং দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনমণিক নেই, একটাই মাত্র সংখ্যা যার মাথায় পৌনমণিক নেই। মাইন্ড ইট, দশমিকের পরের থেকে ভাবতে হয় কিন্তু দশমিকের আগের সংখ্যা নয়, তাহলে একটাই মাত্র সংখ্যা যার মাথায় পৌনমণিক নেই, মানে একটাই মাত্র শূন্য হবে। ঠিক আছে, তাহলে 324 থেকে 32 বাদ দিলে কত হবে, 324 থেকে যদি আমি 32 বাদ দিলে হবে 294, 294 বাই কত 90, তাহলে 294 কেন হবে, 4 থেকে 2 বাদ দিলে 292 বাই 90 হবে, তাই তো। এটা যদি কাটাকাটি করা যায় তাহলে কী হবে বলো তো, হবে 45 দুগুণ 90, আর এটা কত হবে 292 অর্ধেক হচ্ছে 146, তাহলে 146, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি যে 146 বাই কত 45, ঠিক আছে, 146 বাই কত 45। এখন কী করতে পারি আমরা, এটাকে ভেঙে দেখাও, 146 বাই কত 45, এটাকে যদি আমরা ভাঙি তাহলে ভিতরে হবে 146, তাহলে কত দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, দেখো 3 45 কত হয়, 45 90 3 45 135 হয়, 135, তাহলে বিয়োগ করলে কত হবে, 5 আর কত দাও 6, 1 দাও 6, 3 আর কত দাও 4, 1 দাও 4, মানে 3 পূর্ণ 11 বাই কত 45, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 3 পূর্ণ 11 বাই 45, ঠিক আছে, উত্তর কত হবে 3 পূর্ণ 11 বাই 45। তারপরে যে কোশ্চেনটা বলেছে -6 ও -8 মধ্যে আমাদের কোনটা বড় আর কোনটা ছোট বলতে হবে, মানে এই যে 4টে চিহ্ন দেওয়া আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, সমান সমান, আর কোনোটিই নয়, এই 4টের মধ্যে কোনটা এখানে বসবে, -6 আর -8 মধ্যে মনে রাখবে মাইনাস যদি আগে থাকে কোনো সংখ্যার, তাহলে যে সংখ্যাটা যত বড় সে তত ছোট হয়, অর্থাৎ এক্ষেত্রে বড় কত বলো তো, তাহলে যে ছোট সেই বড়, অর্থাৎ -6 ক্ষেত্রে বড় -8 থেকে, ঠিক আছে। তারপরে বলেছে দুধের কৌটোর আকার ড্যাশের মতো হয়, তা লেখো দুধের কৌটোর আকার তোমার হয় চোঙের মতো, লেখো চোঙের মতো, উত্তর। তারপরে বলেছে যে -7 সঙ্গে কত যোগ করলে -12 হবে, তারপরে কোশ্চেন কী বলেছে যে -7 সঙ্গে কত যোগ করলে -12 হবে, চলো দেখে নাও অঙ্কটা, এটা কত দাগের কোশ্চেন, এটা 6 দাগের কোশ্চেন, তাহলে -7 সঙ্গে কত যোগ করলে, এখানে কিছু একটা তো বসাতে হবে, যোগ করলে -12 হবে। ভালো করে দেখো, এখানে যদি সংখ্যাটা বের করতে চাই তাহলে বলছে -7 সঙ্গে কত যোগ করলে -12 হবে, তাহলে আমি একটা কাজ করতে, আমি মনে মনে এখানে এক্স ধরলাম, যদি আমি এক্স ধরি তাহলে আমি এক্সের মান বের করতে হবে, তাহলে এক্স যদি রাখি এই পাশে, আমরা এই পাশে আছে -12, এখানে +7 আছে না, সরি -7 আছে, তো এই -7 ওই পাশে গেলে সমান সমাধান ওই পাশে গেলে কী হবে, -7 যদি এই পাশে পাঠাই আমি তাহলে কিন্তু +7 হয়ে যাবে, তাহলে +7, তাহলে -12 থেকে +7 বাদ দাও, তাহলে দেখো একটাকে মাইনাস একটাকে প্লাস, মানে এদের পার্থক্যটা তোমার অ্যান্সার হবে, তাহলে 12 আর 7-এর পার্থক্য কত 5, আমরা জানি 7 5 12 হয়, কিন্তু বড়টাকে কী চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে উত্তরটাকে কী হবে মাইনাস হবে, তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হবে কিন্তু -5, ঠিক আছে, এক্সের মান কী হবে -5 হবে, আশা করি বোঝা গেল। তাহলে এক্সের মান কত হবে -5, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে বলেছে যে 7 দাগের কোশ্চেন 0.25-এর 25% সমান কত, তো দেখে নাও 7 দাগের কোশ্চেন যে 0.25 এর কী বলেছে 0.25-এর 25%, ওকে 25%, ঠিক আছে, তাহলে কীভাবে করবে তোমরা, 0.25-এর 25% হলে কীভাবে করবে দেখে নাও, 0.25কে আমরা যদি দশমিক তুলি তাহলে কত হবে 25 বাই কত হবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য, এর মানে গুণ, আর 25% মানে হচ্ছে 25/100, তার মানে উপরে 25 25 কত 625 বাই কত বাই 1-এর পরে 4টে শূন্য, 1 2 3 4, তাহলে এবার কি আমরা ভাগ করবো, তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি কাটাকাটি কেন করলাম না, সেখানে 25-একে 25 4 25 100, এখানে 25-একে 25 4 25 100, কাটাকাটিতে করা যেতে পারতো, কিন্তু কাটাকাটি আমি ইচ্ছাকৃতভাবে করিনি, কারণ আমি জানি যে আমার 4টে শূন্য আছে, অর্থাৎ 4টে কিন্তু দশমিক হবে, তাহলে আমি জানি 5 2 6, 3টে সংখ্যা তো অলরেডি আছে, তাহলে আর একটা সংখ্যা নেই, মানে এখানে একটা 0 দিয়ে দাও, তাহলে এই হলো 4টে সংখ্যা, এর আগে দশমিক হবে, তাহলে 0.0625 এটা আমাদের অ্যান্সার। তবে এইগুলোর ক্ষেত্রে তো আমরা এগুলো এখানে এইভাবেও করতে পারতাম যে এখান থেকে 1/4 কাটাকাটি করলে 1/4 মানে তোমার 1/16 হতো, তাকে ভাগ করলে আবার এই উত্তরটা আসতো, ঠিক আছে। তাই এতটা লম্বা হতো অঙ্কটা, অনেকটা লম্বা হতো কিন্তু অঙ্কটা, কিন্তু এটা দেখো কোনো লম্বা হয়নি, আরও সহজে হয়ে গেল। তোমরা এটা গুণ করে নেবে, 25 আর 25 625 হয়, এটা তোমরা গুণ করে দেখে নেবে। আর তোমরা তাছাড়াও ক্লাস 7 তোমরা ঘন
ঘন পড়বে, তোমরা ঘন অ্যাকচুয়ালি 25 গুণ করে দেখবে, 625 তোমরা রাফে এটা করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে পরিসীমা কত। দেখো পরিসীমা বের করার সূত্র হচ্ছে ত্রিভুজ বলেছে, তাহলে 3 গুণ বাহু, আর বাহু মানে এক একটা কত 6, তাহলে 3 6 কত 18 সেমি, কত হবে তাহলে 18 সেমি হবে। বোঝা গেল? মনে রাখবে পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল। একটা সমবাহু ত্রিভুজের তো 3টে বাহু, আর সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তাহলে 6 + 6 + 6 মানে 3 6 18 সেমি। বলছে 6টি তলবিহীন 6টি তলবিহীন ঘনবস্তুটি হলো, কার 6টা তল নেই, এটার তো 6টি তল, ছক্কারও 6টি তল, বোতলের কোনো তল নেই, দুটো তল অ্যাকচুয়ালি বোতলের, না দুটো তল 3টে তল, আর ডাস্টারের ক্ষেত্রে ডাস্টারের 6টি তল কিন্তু, তাহলে এটার উত্তর হবে কিন্তু বোতল। পরপর দুটি মৌলিক সংখ্যার গসক কত, পরপর দুটি মৌলিক সংখ্যা মনে করো, পরপর দুটি মৌলিক সংখ্যা মনে করো 7 আর কত হতে পারে 11 হতে পারে, ঠিক আছে, 7 আর 11 বা 7 আর 11, বা তুমি অন্য যে কোনো সংখ্যা ধরতে পারো। তো যদি গসগু করা যায়, যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসগু হচ্ছে সর্বদা কী হয়, সর্বদা কিন্তু 1 হয়। পরপর দুটি মৌলিক সংখ্যার গসগু সর্বদা কিন্তু কী হয়, 1 হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা কী বলছে দেখো, তারপরে কোশ্চেনটা বলছে যে 1/4 অংশ ডিম নষ্ট হলে নষ্ট হওয়া ডিমের শতকরা পরিমাণ কত। বলছে কি 1/4 অংশ ডিম নষ্ট হলে নষ্ট হওয়া ডিম নষ্ট হচ্ছে শতকরা কতটা, 25%, 25, 100 না হচ্ছে 400। এখানে ইন্টারেস্টিং কোশ্চেন, এটা দেখে নাও। বলছে 1/4 25%, তাই তো 1/4 অর্থাৎ কত পার্সেন্ট ডিম নষ্ট হয় সেটা বের করতে বলছে। তাহলে এমন করো যে 1/4 × 100%, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 25 একে 25, 4 25 100, তাহলে উত্তর কত হওয়া উচিত, 25% হওয়া উচিত। আর ভালো করে একটা জিনিস খেয়াল করো, উত্তর তোমার 25%, তুমি অপশান এ দিয়ে বাড়িতে চলে আসবে, তাই না, অপশান এ দিয়ে বাড়িতে চলে আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন তুমি পার্সেন্টেজ লিখবে তখন কিন্তু শতকরা কথাটা সেই প্রশ্নে বলে দেওয়া থাকবে না, শতকরা কথাটা আলাদা করে লিখলে হবে না। এটা কখনো হয় না যে শতকরা 25%, এটা ভুল, শতকরা 25 নতুবা 25%, বোঝা গেল। হয় তুমি এমনভাবে লেখো যে শতকরা 25টি, এইভাবে লেখো, অথবা এইভাবে লেখো যে 25%, 25%, এই দুটোই ঠিক। কিন্তু কেউ যদি দেয় শতকরা 25%, এটা কিন্তু ভুল। তাহলে এখানে উত্তর কী হবে বলো তো, 25% দিলে কিন্তু ভুল হবে, উত্তর হবে কিন্তু 25। বোঝাতে পারলাম, উত্তর হবে কি 25। তারপরে কি বলেছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান ড্যাশ ইন্টু বৃত্তের ব্যাস। আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, তাই তো। তাহলে ব্যাসের কী করতে হবে এখানে, অর্ধেক, অর্থাৎ 1/2 হবে, 1/2 ইন্টু বৃত্তের ব্যাস। বলছে প্রদত্ত কোন সংখ্যা জোড়ের গসাগু হচ্ছে 32 হবে। দেখো 4 আর 8-এর গসাগু যদি করি, আমরা সবাই জানি 4-এর নামতে পারে 8 পাওয়া যায়, তাহলে 8 গসাগু হবে। 2 আর 16 নাম, 2 আর 16-এর গসাগু 16 হবে, কেন, কারণ 2-এর নামতে পারে 16 পাওয়া যায়। তাহলে 16 আর 32-এর গসাগু কত হবে, গসাগু না লসাগুর কথা বলছি, 16 আর 32-এর লসাগু হচ্ছে কিন্তু 32 হবে। তাই তো এখানে বলেছে যে প্রদত্ত কোন সংখ্যা জোড়া লসাগু 32, তাহলে 16 আর 32-এর লসাগু কিন্তু সর্বদা 32 হবে। তারপরে অঙ্কগুলো কী বলেছে দেখো, যে 145 আর 232-এর গসাগু নির্ণয় করো। এরপর এই গসাগু কোন মান, গসাগুর মান ব্যবহার করে লসাগু নির্ণয় করতে বলছে। তো চলো দেখো অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমত সংখ্যা দুটো কী কী, 145 আর 232, তাই তো। তো 2-এর দাগের 1 কী অঙ্ক বলছে দেখে নাও, 2-এর দাগের 1, 2-এর দাগের 1 কী কী সংখ্যা বলেছে, 145 আর 232, তাহলে 145, 232। এদেরকে যদি আমি কী করতে বলছি, এদেরকে আমাদের করতে বলছে কি গসাগু। প্রথমে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে চলো আগে প্রথমে গসাগু করি। মনে রাখবে এই যে কাটাকাটিটা, এই কাটাকাটিটা কিন্তু 29 দিয়ে যাবে। তো 29-এর আমরা দেখো 5 29 কত হয়, 145 হয়। 5 29 145 কী করে বুঝলাম, প্রথমে 20 ধরো এটাকে, 5 কুড়ি 6 আর 5 নং 45, 145 হবে। আর 8 29 কত হবে, 232 হবে। কেন, কারণ এখানে যদি 20 ধরো তুমি, 8 2 16, তাই তো 260, আর 6 48, সেটা 8 নং 72, তাহলে তোমার হচ্ছে 260-এর সঙ্গে 72 যোগ হবে, তাহলে তোমার কত হবে 232 হবে। তাহলে বুঝতে পারছো এটা আর যাবে না দ্বিতীয়বার। তার মানে নির্ণয় গসাগু কত হবে, অতএব লেখো নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত হবে, 29 হবে। কারণ আর কাটাকাটি গেল না, তাই সাইডে যেটা থাকে সেটাই কিন্তু আমাদের গসাগু হয়। এখন বলছে এরপরে এই গসাগুয়ের মান ব্যবহার করে তাহলে লসাগু নির্ণয় করো। তাহলে নির্ণয় অতএব লেখো নির্ণয় লসাগু, লসাগু।
দেখো লসাগু কী কী হতে পারে, আমি তো ওদের বলেছে 65 বলে এটা বলিনি, লসাগু সরাসরি বের করা যাবে 29 গুণ 5 গুণ 8, ঠিক আছে। আমি একটু করে দেখাচ্ছি, দেখুন আসল উত্তর বলে এটা নয়, 5 40 মানে গুণ করলে কত হবে, গুণ করলে তোমার হবে এটা যে 1160, গুণ করলে কত হবে 1160। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা এইভাবে লসাগু বের করলে হবে না। তাহলে স্যার কীভাবে বের করতে হবে, আমাদের একটা সূত্র আছে, এটা বলছে যে কোনো সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। তাহলে আমি এখানে ধরে নিই আমাদের লসাগু হচ্ছে এক্স, আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি যে 29, দেখে নাও এটা ভালো করে, তাহলে আমরা বলতে পারি যে লসাগু গসাগু 29 হয়েছে, তাহলে 29 গুণ এক্স সমান সংখ্যা দুটির গুণফল 145 গুণ 232, লিখলাম এটা। এক্সের মান বের করতে হবে, তাহলে এক্স ইজিক্যাল কত হবে যে 145 গুণ 232 বাই কত, বাই কিন্তু 29, ঠিক আছে, বাই কত হবে 29 হবে। এখন কাটাকাটি করো, 29 দিয়ে এটা কাটাকাটি করলে ওপরে কত হবে 5 29 145, তাই তো। তাহলে 232কে 5 দিয়ে গুণ করলে কত হয়, গুণ করে দেখো 1160 হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই এক্স মানে কী ধরেছিলাম আমরা, লসাগু ধরেছিলাম। এক্স মানে কী ধরেছিলাম, লসাগু। আমাদের কিন্তু এই পদ্ধতিতে করতে হবে, কিন্তু এই পদ্ধতিতে করতে হবে, কিন্তু যে পদ্ধতি করলাম প্রশ্ন অনুযায়ী কিন্তু এই পদ্ধতি করতে বলেছে না, এই গসাগুর মান ব্যবহার করে তাদের লসাগু নির্ণয় করো। তার মানে এইভাবে করলে হবে না, এইভাবে করতে হবে। ক্লিয়ার, আমি দুটোই শিখিয়ে দিলাম, কিন্তু তোমার এইভাবটা করতে হবে, ঠিক আছে। তোমার 2 নম্বর পার্টের অঙ্কটা আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো বলেছে যে মানের অধক্রমে সাজাও, তারপরে কোশ্চেন কী বলেছে, মানের অধক্রমে সাজাও। চলো এই অঙ্কটা করি। তো মানের অধক্রমে যদি সাজানো হয় তাহলে আমরা কী কী পাবো দেখে নাও। কী কী আছে সংখ্যাগুলো দেখে নাও। প্রথমে আছে কত 0.63, তার দুটোর মধ্যেই পৌনমণিক। কত দাগ এটা, 2-এর দাগ, কত 2, এটা কিন্তু তোমার মনে রাখবে 2-এর দাগের 2, তাই তো, 2-এর দাগের 2। কত আছে 0.63, 6-এর মাথায় পৌনমণিক, 3-এর মাথায় পৌনমণিক। তাহলে কীভাবে করবে এটা, সমান সমান চিহ্ন দাও, দিয়ে লেখো যে দেখো সংখ্যাটা কী, তাহলে 63 বাই কত, তো -0 হওয়া উচিত, তার 0 দেওয়ার দরকার নেই আর যে কটার মাথায় পৌনমণিক সে কটা 9, মানে কত 9 হবে, 2টো 9 হবে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, 3 1 3, আর 3 33 কত 99, এটা আমরা আগেও দেখেছি, তাই না। তারপর আবার দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, আর 7 দিয়ে না 3 দিয়ে, 3 7 কত 21, 3 11 33, মানে কত হলো 7 বাই কত 11 হলো। প্রথমটা কত পেলাম 7 বাই 11, ওকে। তারপরে কত আছে দেখো 5 বাই কত 6, আরেকটা কত আছে, আরেকটা আছে আমাদের 3 বাই 4, তো লিখে নাও এটা। তাহলে একজনের তলায় কত আছে, আমাদের অধক্রমে সাজাতে বলছি, তাই না। অধক্রম মানে কি, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, অধক্রম মানে ক্রমটা নিচের দিকে যাবে, তাই তো। তাহলে আমাদের 11, 6 আর 4 এদের লসাগু করতে হবে। 11, 6 আর 4-এর যদি লসাগু রাফে তোমরা করো, আমি এখানে করে দেখাচ্ছি, 11, 6 আর 4-এর লসাগু কত হবে, 2 দিয়ে যাবে, 11 থাকবে, 3 2 6, 2 2 4, তাহলে কত হচ্ছে 2 2 4, 4 4 2 2 4, 3 4 12, 11 আর 12 গুণ করতে হবে, 11 আর 12 গুণ করলে হয় 132। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমাদের এখানে 132 করতে হবে, তাহলে কত নিচেকে 132 করতে গেলে কত গুণ করতে হবে, তাহলে আমাদের 11-এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাহলে উপরে হবে 12, নিচে হবে 12, তাহলে কত হবে এটা 11 আর 12 গুণ করলে তলায় যাবে 132, আর উপরে কত হবে 7 7 12 কত 84, ঠিক আছে। এটার ক্ষেত্রে কত হবে 5 বাই 6 আছে, তো 5 বাই 6, 6-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 132 হবে, তলায় আমাদের উদ্দেশ্য তো তলায় 132 করার, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 132 হবে, তো 6 3 2 6 মানে 3 11 2 22, তাহলে 22 গুণ করতে হবে। তাহলে উপরে 22কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 22কে 5 দিয়ে গুণ করলে 110। এটার ক্ষেত্রে দেখে নাও, তাহলে আমার তলায় কত আছে 3 বাই 4, এই 4কে কী করতে হবে 22 করতে হবে, তাহলে 2 2 কত 4, তাহলে 3 11 কত 33, তাহলে 33 দিয়ে গুণ করতে হবে, উপনিচে 33 দিয়ে গুণ করো, তাহলে 3 4 33 কত 132, আর 3 33 কত 99। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব মতো, তাহলে হচ্ছে আমার 84 বাই 132 ছোটো, তারপরে হচ্ছে 99 বাই 132, তারপরে 110 বাই 132। তাহলে তোমরা কী লিখবে এখান থেকে, তোমরা লিখবে যে মানের অধক্রমে সাজিয়ে পায়, মানের
অধক্রমে সাজিয়ে পাই। তাহলে আগে কোনটা হবে, যেটা বড় সেটা। তার মানে 110 বাই কত, 132। তারপরেও কে আছে, তারপরে আছে 99 বাই কত, 132। তারপরে কে আছে 84 বাই 132। ঠিক আছে, তার মানে এই মানগুলো কোথা থেকে পেলাম, ভালো করে খেয়াল করো। 110 বাই 132 মানে 110 বাই 132 কার থেকে পেয়েছিলাম, 5/6 থেকে। তাহলে এটা হবে 5/6। তবে এই অবধি যদি উত্তর করে দাও তাহলে উত্তরগুলো ভুল। এই যে লাস্টে যে লাইনটা লিখছে এই লাইনটা হলো অবশ্যই লিখতে হবে। 99 বাই 132 মানে 3/4। তাহলে এটা করে দাও 3/4। আর 84 বাই 132 মানে কত, 0.63। আর 6-এর মধ্যে পৌনমণিক, 3-এর মধ্যে পৌনমণিক, 0.63, 6-এর মধ্যে পৌনমণিক, 3-এর মধ্যে পৌনমণিক। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই পর্যন্ত করতে হলে তোমাকে কিন্তু ফুল মার্কস দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে কোনো একটা গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। গত বছর জনসংখ্যা 7750 মানে 7750 জন থাকলে, এখানে জনসংখ্যা বলে দিয়েছে ওই জন্য জন লিখিনি, থাকলে এবছর জনসংখ্যা কত হবে। তাহলে আমাদের বের করতে হবে কি এবছর জনসংখ্যা। তাহলে অঙ্কটা দেখো কীভাবে করতে হবে দেখে নাও। কী বলছে অঙ্কটা, বলছে কোনো একটা গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে আগে লেখো যে গত বছর জনসংখ্যা ছিল তাহলে কত, 7750। তাহলে এটা লিখে নাও 3 নম্বর দাগ দিয়ে, যে গত বছর জনসংখ্যা ছিল সমান 7750 জন। ঠিক আছে, তাহলে বলে 4% বৃদ্ধি পেলে, জনসংখ্যা 4%, জনসংখ্যা 4% বৃদ্ধি পেলে এখন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, লেখা দেখা যাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পেয়েছে কতজন, তাহলে দেখো 7750 ইন্টু কত হবে, তাহলে 4% বৃদ্ধি পেয়েছে, তাহলে 4/কত 100, 0 কাটো। এবার দেখো গুণ করে দাও, 4/5 কত 20, 0। তুমি তো মনে ভাবছো 4 আর 10 কাটাকাটি যাবে, কিন্তু কাটাকাটি করতে হবে না, কারণ আমাদের হিসাবটা সুবিধা হবে। তাহলে দেখো কত 4/5 20, 0 হাতে 2, 4 7 28 আর 2 কত 30, 0 হাতে 3, 4 7 28 আর 3 31। তাহলে 3100 বাই কত, তাহলে 10 আছে একটা 10, এই শূন্য কেটে দাও, তার মানে 310 জন। কী হয় বলো তো, কাটাকাটি সব জায়গায় কাটাকাটি করতে নেই, কিছু কিছু জায়গায় যেখানে কাটাকাটি করলে কিন্তু অঙ্কগুলো ভুল যায় বেশি বা অঙ্ক জটিল হয় বেশি। আমাদের জানতে চাই যে এবছর জনসংখ্যা কত হবে, তো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এতটা, তাহলে এবছর জনসংখ্যা হবে, অতএব এবছর জনসংখ্যা হবে কতজন, তাহলে 7750 প্লাস 310 যোগ হয়ে যাবে, তার মানে কত হবে 8060, অর্থাৎ 8060 জন। আশা করি বুঝতে পেরেছ, এইটা ছিল আমাদের টোটাল অঙ্কটা। ঠিক আছে, তাহলে 8060 জন এখন কিন্তু বর্তমান জনসংখ্যা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে লসগু নির্ণয় করো। 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার আর 4 মিটার 56 সেন্টিমিটার। এদেরকে কী করতে বলছে, লসাগু নির্ণয় করতে বলছে। তো লসাগু নির্ণয় করতে গেলে মনে রাখবে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই এককগুলোকে একই জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ একই এককে নিয়ে আসতে হবে, তাই তো। এককগুলোকে কী করতে হবে, একই এককে নিয়ে আসতে হবে। তো চলো আগে লেখো 2 মিটার 28 সেন্টিমিটার, কী লিখবে, দাঁড়াও 1 সেকেন্ড, কী লিখবে আগে লেখো, যে যেগুলো দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 মিটার 28 সেন্টিমিটার সেমি। 2 মিটার 28 সেমি মানে কি, পুরোটাকে যদি সেমিতে করতে চাই তাহলে কী করতে হবে, মনে রাখবে মিটার থেকে সেমি করতে গেলে কী করতে হয়, মিটারকে থেকে সেমি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে লেখো 2 গুণ কত 100 প্লাস কত, তাহলে 28, এত সেমি হবে টোটালটা। এত সেমি তো আমরা যোগ করলে কত হবে, 100 দুগুণ কত 200, 228 হবে, তাহলে তাহলে তো কত হবে 228
সেমি। ঠিক আছে, তারপরে কত হবে, তারপরে বলো যে 3 মিটার 42 সেমি, তার মানে 3 × 100 প্লাস কত 42 সেমি, তার মানে 3 × 100 300, 342 হবে, 342 সেমি হবে। ঠিক আছে, তারপরে কী আছে দেখো, তারপরে যেটা আছে সেটা কত, যে 4 মিটার 56 সেমি, তাহলে লেখো 4 মিটার 56 সেমি, 4 মিটার 56 সেমি, তার মানে কত হবে 4 × 100 প্লাস 56 এত সেমি, তার মানে কত 4 × 100 400, 4 সঙ্গে 56 যোগ করলে 456 সেমি। একটা ছোটো শর্টকাট জিনিস শিখিয়ে দেবো তোমাদের, দেখো কীভাবে মনে রাখবে। এই মিটারটা তুলে দাও, তাহলে 2 × 2 = 2 × 8 মানে 228, মিটারটা তুলে দাও 342, আর মিটারটা তুলে দাও 456, সরাসরি সেমিতে করা যায় এইভাবে। ঠিক আছে, দেখো 2 মিটার তুলে দিলে 228 হয়ে যাবে, 228, মিটার তুলে দিলে 342, আর মিটার তুলে দিলে 456 আছে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু শর্টকাটে করা যায়। কিন্তু এখন আমাদের অঙ্ক শেষ হয়নি, আমাদের যে 3টে সংখ্যা বেরোলো এদেরকে আমাদের লসাগু করতে হবে। তাহলে 228, 342, 456, যদি এদের লসাগু করতে বলা হয় তো প্রথমে একটা কাজ করো, 2 দিয়ে দাও, তো 2 × 1 = 2, 2 × 1 = 2, 4 × 2 = 8, এখানে 2 দিয়ে দিলে কত হবে, 2 × 1 = 2, 3 = 14, 7 × 2 = 14, 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 2 = 4, 1 = 16, 8 × 16। ঠিক আছে, তারপরে কত দিয়ে যাবে, তারপরে তোমাদের যাবে 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও কত হয়, 3 × 3 = কত 9, তাই তো, 3 থেকে কত 9, সরি এটাই ভুল হয়ে গেছিলো, 3 থেকে 9 মানে 3 হবে এখানে, তাই তো 3 হবে, আর আছে 3 থেকে 9 9 হয়, 9 10 11 2 24, 3 8 24, এখানে কত হবে 3 5 15 16 17 21, 3 7 21 57, আর এখানে কত হবে 3 7 21 22 মানে 18, 3 6 18 76। এবার কত দিয়ে যাবে, এবার যাবে কিন্তু 19 দিয়ে, তো 19 2 × 38, 3 19 57, আর 4 19 76। এবার যাবে কত দিয়ে, 2 দিয়ে, 2 × 1 = 2, 3, 2 2 × 4। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের ক্যালকুলেশান, তাই তো, এটাই হবে আমাদের ক্যালকুলেশান। তাহলে নির্ণীয় লসাগু কত হবে, অতএব লিখো নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু, লসাগু কত হবে, যে 2 × 3 × 19 গুণ 2 × 3 × 2 কত হবে, দেখো গুণ করলে, এটা গুণ করলে হবে, যদি ক্যালকুলেটারে গুণ করে দেখা যায় 2 × 3 × 19 গুণ 2 × 3 × 2, এটা গুণ করলে দেখা যাবে কত হবে বলো তো, 1368, 1368, তাহলে এত সেমি হওয়া উচিত, 1368 সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, কত উত্তর হবে, 1368 সেমি, তুমি গুণ করে দেখবে এইগুলো, এটাই উত্তর আসবে 1368 সেমি। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে, 1368 সেমি হবে। তারপরে 5 দাগের অঙ্কটা কী বলছে দেখো, 5 দাগের অঙ্কটা কী বলছে দেখে নাও। যে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রীরা অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, তাহলে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে উপস্থিত আছে, তাই লেখো যে মোট ছাত্রছাত্রী, 5 দাগ কী লিখবে, বলে লেখো মোট ছাত্রছাত্রী সমান 35 জন। ঠিক আছে, তারপরে লেখো ক্লাসে ছাত্রছাত্রীর অনুপস্থিত কতজন, লেখো ছাত্রছাত্রী অনুপস্থিত কতজন বলেছে, 7 জন, প্রশ্নটাকে লেখা আছে 7 জন অনুপস্থিত। ঠিক আছে, এবার বলো যে ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, এবার বলছে ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে উপস্থিত আছে, তাহলে উপস্থিত আছে কতজন সেটাকে বের করে নিই আমরা, তাহলে ছাত্রছাত্রী উপস্থিত, তাহলে 35 থেকে কত হবে, 7 বাদ যাবে, 35 জনের থেকে 7 জন যদি বাদ যায়, বাদ বাকি কতজন থাকবে, বাদ বাকি থাকবে তোমার 28 জন, তাহলে 28 জন কিন্তু উপস্থিত আছে, তাই তো। এবারে শতকরা মানটা বের করতে হবে, তাহলে উপস্থিতির শতকরা হার, তাহলে উপস্থিতির শতকরা হার সমান সমান
দেখো 35 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে 28 জন কি উপস্থিত আছে, তাই তো 28/35 ইন্টু কত 100%, ঠিক আছে। 4×7 = 28, 5×7 = 35, 5×100, 4× কত 80%, 80 জন, ঠিক আছে। শতকরা বলেছি, তাই পার্সেন্টের চিহ্ন দেওয়া যাবে না, লিখতে হবে 80 জন, বোঝা গেল। তাহলে উপস্থিতি মোট ছাত্রছাত্রীর উপস্থিতির হার তাহলে কত, মোট ছাত্রছাত্রীর উপস্থিতির হার হচ্ছে তোমার মানে শতকরায় 28 জন বা 80%, ওই শতকরা 80 জন বা 80% বলতে পারো, ঠিক আছে, যেটা খুশি বলতে পারো। তারপরে বলেছে যে যোগ করতে হবে, কি বলেছে 15 সেমি 86 মিলিমিটার, 236 সেমি 59 মিলিমিটার, আর 108 সেমি 15 মিলিমিটার। এই অঙ্কটা মুখে মুখে করা যায়, দেখে নাও। এই অঙ্কটা মুখে মুখে করা যায়, তোমরা দেখে নাও অঙ্কটা কীভাবে করবে, তোমরা এই অঙ্কটা কীভাবে করবে একটু দেখে নাও। দেখো কী কী দেওয়া আছে তোমাদের অঙ্কটায়, এই অঙ্কটা তোমাদের দেওয়া আছে 15 সেমি, আচ্ছা সেমিগুলো আগে দেখো, 15 সেমি, 236 সেমি আর 128 সেমি। নর্মাল যোগ করতে বলেছে, আগে সেমিগুলোকে এক জায়গায় বসিয়ে যোগ করে নাও। আগে কী করবে, সেমিগুলোকে এক জায়গায় বসিয়ে যোগ করে নাও, ঠিক আছে। সেমিগুলোকে এক জায়গায় বসিয়ে আগে যোগ করে নাও। নেক্সট কী আছে, যেগুলো মিলিমিটারগুলো আছে 86 মিলিমিটার, 59 মিলিমিটার আর 15 মিলিমিটার, 86, 59 আর 15, ঠিক আছে। এগুলো মিলিমিটারগুলো যোগ করে নাও। তাহলে এই যে সেমিগুলো যোগ করলে কত হচ্ছে, 359 সেমি হচ্ছে। আর মিলিমিটার যেগুলো আছে সেগুলো যোগ করলে কত হচ্ছে, 160 মিলিমিটার আছে, ঠিক আছে। আর যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে, তো সেমিতে নিয়ে যাই। তাহলে এই যে সেমিটা আছে, সেমি থাক, আর এই মিলিমিটার যেটা আছে এটাকে সেমি করতে হবে। তো মনে রাখবে 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেমি, তো 10 মিলিমিটার মানে কি 1 সেমি, তার মানে 160 মিলিমিটার মানে কত হবে, মানে 16 সেমি হবে, তাই তো। তার মানে কত হবে, 16 সেমি হবে। তাহলে 359-এর সঙ্গে তাহলে 16 যোগ করে দাও, 359 সেমি প্লাস 16 সেমি যোগ করলে 375 সেমি, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা এইভাবে করবে, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করবে, অনেক দ্রুত হয়ে যাবে। তাহলে তুমি যেভাবে করতে পারো সেটা কি, এই মিলিমিটারগুলোকে সব এখান থেকে আগে সব সেমিতে কনভার্ট করো, সব সেমিতে কনভার্ট করবো, তারপর তুমি যোগ করো, তাও দেখো উত্তর এটাই আসবে, ঠিক আছে। তাও উত্তর দেখবে এটাই আসবে, ওকে। তো এইভাবে আমার মনে হয় এইভাবে করাটাই বেটার, ঠিক আছে, এইভাবে করলে সুবিধা হয়। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, তারপরে অঙ্কটা কী বলছে, যে কোনো একটা অঙ্ক করতে বলছে এখান থেকে। আগে অঙ্কটা দেখে নাও, পেজ নম্বর 138, বলছে সরল করো। কি বলছে, 20 + 20-এর বিপরীত চিহ্ন সংখ্যা, ওকে। + 20-এর বিপরীত সংখ্যা কী আছে, 3-এর দাগের 1, বলছে +20-এর বিপরীত চিহ্ন তোমার বসাতে হবে। তা কী করে করবে তুমি, তাহলে এটা +20-এর বিপরীত চিহ্ন তোমার বসাতে হবে। তো বসাও, +20-এর বিপরীত চিহ্ন সংখ্যা কী আছে, বিপরীত সংখ্যা হচ্ছে -20, তো -20 বসালাম ব্র্যাকেটের মধ্যে, প্লাস যে -7-এর বিপরীত সংখ্যা, তাহলে কি +7 -8, তাহলে কত হবে -20, প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +8, তাহলে কত -20, তাই তো। আর প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 8 × 7 = 15, তার মানে হচ্ছে -5 হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। তারপরের যে অঙ্কটা বলে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, ঠিক আছে। কী কী আছে দেখো, যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলছে, তা কী কীভাবে করবে দেখো তোমরা, যে আছে কী কী সেটাকে দেখে নাও। 2-এর দাগ, যোগের সংযোগ নিয়ম মানে -5, -3, -2। সংযোগ নিয়মটা কি একটু এখানে রাফে বলে দিই তোমাদের ছোটো করে। বলছি এ বি সি যদি 3টে সংখ্যা হয়, তাহলে বলছে এ + বি + সি যা হবে, বলছে এ + বি + সি এইগুলো যোগ করলে নাকি সেম হবে, মানে এইটা এবং এটা সমান হবে। তাহলে এটাকে আমরা আগে করব এ + বি + সি, তাই তো। তখন এটাকে আমরা বলতে পারি বামপক্ষ। বামপক্ষে কী হবে তাহলে, -5 + -3, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। বাইরে কত হবে, +(-2), দেখি কত আসে, তাহলে -5 প্লাসে মাইনাসে -3, বাইরে প্লাসে মাইনাসে -2, তাহলে কত হচ্ছে -8 -2, মানে কত হবে -10, তাই তো। আর এই পাশটা দেখো, আর ডান পক্ষের ক্ষেত্রে কী হবে দেখো, এ মানে -5 আগে বসে যাবে,
প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -3 প্লাস -2, তাহলে কত হবে -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস -3 আর প্লাস -2, তাহলে কত হবে -5 প্লাস অফ -5, তার মানে -5 প্লাস -5, মানে কত হচ্ছে -10 হচ্ছে। তা দেখতে পাচ্ছি এটাও -10 এসছে, এটাও -10 এসছে, তার মানে কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু সত্য, অর্থাৎ যোগের যে সংযোগ নিয়ম, এই সংযোগ নিয়মটা কিন্তু সত্য। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে যে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে বলছে, তার মানে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে তাহলে কী করবে দেখো 3 থেকে অঙ্কটা কী কী আছে বলছে +34, তাই তো, আর মাইনাস অফ -19, তাই তো, তাহলে আছে মাইনাস অফ -19, এটা আমাদের আছে। তাহলে এটা কাজ করো, এটা লেখো -34, বিপরীত চিহ্ন বলেছে, বিপরীত সংখ্যা সূত্র মানে -34, এটা হচ্ছে প্লাস করে দাও, এখানে করে দাও +19, ঠিক আছে। তাহলে কত হবে -34 আর প্লাস আছে +19, তো 34 থেকে 19 বাদ দিলে কত হবে, 34 থেকে 19 বাদ দিলে 19, 20, 14, 15 হবে, তাহলে -15 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, -15 হচ্ছে এটার অ্যান্সার হবে। এটা কিন্তু দেওয়া ছিল, আমরা এটা করেছি। ঠিক আছে, তারপরে অঙ্কটা কী বলছে, তারপরে অঙ্কটা বলছে যে চিনির দাম বেড়ে যাওয়ায়, কী বলছে যে চিনির দাম বেড়ে যাওয়ায় কী হচ্ছে, যে আমরা ঠিক করেছি যে এখন থেকে চিনির ব্যবহার 4% করে কমাবো। তাহলে বলছে যে তাহলে বর্তমানে প্রতিদিন আমরা 635 গ্রাম চিনি ব্যবহার করলে ব্যবহার কমানোর পর কী বলছে, ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহৃত হচ্ছে। দেখো বলছে বর্তমানে চিনি ব্যবহার করি আমরা কতটা, 635 গ্রাম, তাই তো লেখা আছে 635 গ্রাম ব্যবহার করি আমরা। তারপরে কি বলছে ব্যবহার কমাতে হবে কতটা, বলছে 4% কমাতে হবে। ওকে 4%, তাহলে কমানোর পরিমাণ কতটা, কতটা কমাবো আমরা, 635 × 4/100। তো এখানে কোনো কাটাকাটি যেহেতু, কিন্তু আমি ইচ্ছা করে করিনি, তাহলে কী করবো আমরা, 4 × 20 শূন্য, হাতের কত 2, 4 × 20 শূন্য, হাতের কত 2, 3 × 4 12 2 14 4, হাতের 1, 4 × 24 আর 25, মানে 25 40/100, 0 যখন কেটে যাবে তাহলে 254/10, 10 দিয়ে ভাগ করলে 1 টাকা দশমিক, মানে 25.4 গ্রাম, কত হবে 25.4 গ্রাম। এবার বলছে কমানোর পরে আমরা তাহলে চিনি কতটা ব্যবহার করবো, আগে ব্যবহার করতাম 635 গ্রাম, এখন কমেছে কতটা 25.4 গ্রাম, তাহলে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে, আর বিয়োগ করলে হবে 609.60 গ্রাম। ঠিক আছে, বিয়োগ করে কত হবে 609.60 গ্রাম। কী করে বিয়োগটা করতে হবে বলে দিই, দেখো 635 দশমিক, দশমিকের পরে কিছু নেই, দুটো শূন্য বসিয়ে দাও, আর এখানে কত আছে 25.40, বিয়োগ করলে 0 0 0, 10 আর কত দাও 4, 6 দাও 4, ঠিক আছে, 5 5 6, 6 কত দাও 15, 9 আর 6 দাও 15, দশমিক, তাহলে দশমিক বসবে। ঠিক আছে, 3 3 আর কত দাও 3, 3 আর 0 দাও 3, আর এখানে 6 করতে 6 বসে যাবে, 603.960 এত গ্রাম কিন্তু আমাদের অ্যান্সার। এটা কিন্তু বিয়োগ করলাম। ঠিক আছে, তারপরের যে অঙ্কটা কী বলছে দেখো, তারপরের অঙ্কটা বলেছে যে 4টি ঘন্টা, একটা 45 মিনিট, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা 15 মিনিট, আর একটা কত আছে 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। 4টি ঘন্টা, এই যে একটা 45 মিনিট অন্তর, একটা 1 ঘন্টা 15 মিনিট অন্তর, এইভাবে পরপর বাজে। তো বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার তারা একসঙ্গে বাজবে। ঠিক আছে, সেটা আমার বের করতে বলছে, এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে সেটাও বের করতে হবে। তাকে আবার কবে একসঙ্গে বাজবে সেটা একবার দেখে নিই, কতক্ষণ পরে। তো মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে, এই ধরনের অঙ্ক যদি একবার দেয় তার চোখ বন্ধ করে সেখানে কিন্তু আগে লসাগুটা করে নেবে। কী করবে লসাগু, তো লসাগু তো এখানে করবো, তবে তার আগে কিন্তু এটা মিনিটে দেওয়া আছে, এই ঘন্টাকে 1 ঘন্টা মানে 60 মিনিট করে নিতে হবে। 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে ক্যালকুলেশন করে দেখতে হবে কত হয়, আর 1 ঘন্টা 30 মিনিটও ক্যালকুলেশন করে দেখতে হবে কত হয়। তো আমরা করেছি এখানে, তো 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে কিন্তু 60 মিনিট আমরা লিখেছি, আর 1 ঘন্টা 15 মিনিট মানে 60 মিনিট প্লাস 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট, আর 1 ঘন্টা 30 মিনিট মানে কত, 60 প্লাস 30 মানে 90 মিনিট। তাহলে 45 ছিল আগে, 60, 75 আর 90, এই চারটের যদি আমরা লসাগু করি তাহলে দেখো 4টে লসাগু করলে কত হবে, 5 নং 45, 5 বরং 60, 5 15 75, আর 5 18 90। এবার 3 যাবে, 3 3 9, 3 4 12,
3 5 15, 3 6 18। তারপরে দেখো 3 দিয়ে 3 1 কে 3, 3 4, 4 করতে 4 বসে যাবে, 3 5 5 করতেও 5 বসে যাবে, 3 2 6। এবার 2 আর 4-এর জন্য 2 দিয়ে যাবে, 1 করতে 1 বসে যাবে, 2 2 কত 4, 5 করতে 5 বসবে, আর 2 1 কে 2। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় লসাগু কত হচ্ছে তাহলে দেখো 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 900 মিনিট। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে 900 মিনিট। ওকে, 900 মিনিট যদি হয়, এই 900 মিনিটটাকে কী করতে হবে আমাদের ঘন্টা আর মিনিটে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করো, 0 0 কেটে যাবে, 6 15 90, অর্থাৎ 15 ঘন্টা অ্যান্সার। তার মানে 12টা দুপুর 12টায় ঘন্টা বেজেছিল, তার মানে আর কতক্ষণ পর বলছে এই বেলা 12টার 15 ঘন্টা পরে, বেলা 12টার 15 ঘন্টা পর, অর্থাৎ ভোর 3টের সময়। বেলা 12টার পরে 15 ঘন্টা গেলে দেখা যাচ্ছে পরের দিন ভোর 3টের সময় কিন্তু প্রতিটি ঘন্টা আবার একসঙ্গে কিন্তু বাজবে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন কী করেছিল, বলে দ্বিতীয় প্রশ্ন বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে। তো দেখে নাও, তাহলে প্রথম ঘন্টা বাজবে কতবার, তখন 900 মিনিট হয়েছিল, টোটাল কত হয়েছিল 900 মিনিট হয়েছিল না, তাকে আমরা 45 মিনিটে যদি ভাগ করি তাহলে হচ্ছে 20 বার। তাহলে প্রথম ঘন্টা কতবার বাজবে, প্রথম ঘন্টা ওই যে মাঝে যে টাইমটা 15 ঘন্টায় 15 ঘন্টা বা 900 মিনিট যেটা, ওর মধ্যে কিন্তু 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টা আগে 60 দিয়ে ভাগ করে দাও, কারণ দ্বিতীয় মিনিট আমাদের 1 ঘন্টা ছিল, 1 ঘন্টার মধ্যে তো 60 মিনিট, 60 দিয়ে ভাগ করো, 0 0 কেটে গেল 15, 6 15 90, অর্থাৎ 15 বার কিন্তু বাজবে। তৃতীয় ঘন্টা যেটা সেটা কিন্তু 75 দিয়ে ভাগ হবে, সুতরাং 75 আর 12 গুণ করলে 900 হয়, তাহলে 12 বার বাজবে। ঠিক আছে, আর লাস্ট আমাদের যে ঘন্টাটা ছিল সেটা কি বলছে যে চতুর্থ ঘন্টা, 10কে যদি 90 দিয়ে ভাগ করে যদি 0 0 কেটে যাবে, 9 10 কে 90 মানে 10 বার বাজবে। ঠিক আছে, ওই সময়ের মধ্যে 10 বার বাজবে। তারপরে তোকে বলেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকে সেটাকে আগে লিখে নিতে হয়। দেখো লিখে নিয়েছি, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। 2300কে 2300 থেকে 32 বাদ দিলাম, 2268 পেলাম, এবং 3500 থেকে 56 বাদ দিলাম, 3444 পেলাম। কারণ এই দুটোকে কী করতে হবে, এই দুটোকে গসাগু বের করতে হবে। যদি গসাগু করি তাহলে কী হবে দেখো, 3 দিয়ে যদি কাটাকাটি করি প্রথমটা, তখন 756 হবে, আর এটা 1148 হবে। আবার 2 দিয়ে কাটাকাটি করলে 378 হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 574 হবে। এটাকে আবার 2 দিয়ে যাবে, এটা হবে 190, এটা হবে কত 287। আবার 7 দিয়ে যদি দেই আমি, 27কে 7 দিয়ে গুণ করলে 190 হয়, আর 41কে 7 দিয়ে গুণ করলে 287 হয়। এটা তো আর যাবে না, তাহলে এবার এইগুলো গুণ করলে আমরা কী পাবো, তাহলে এই যে সাইডে যেগুলো হয়েছে এগুলো গুণ করলে আমরা কী পাই, গসাগু পাই। তাহলে 3 গুণ 6, 6 গুণ 12, 7 বরং 84। তাহলে 84 হচ্ছে আমাদের গসাগুর মান। সুতরাং কী বলছে দেখো, উত্তরটা লিখছে, সুতরাং যে 84 একটা বৃহত্তম সংখ্যা, যা 2300 এবং 3500 দিয়ে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ পাবে। প্রদত্ত ঘুড়ি আঁকের জ্যামিতিক চিত্রের পরিসীমা মানে সব বাহুগুলো যোগফল, 20 20 40, 15 15 30, 40 আর 30 কত 70, 80 90 100। তাহলে কত হচ্ছে 100 সেমি হবে, তাই তো, এটা কত হবে তাহলে 100 সেমি, তাই তো, এটা হবে 100 সেমি। বোঝা গেল, উত্তর কত হবে 100 সেমি। তারপরে কি আছে, চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করো। এই যে জ্যামিতিটা সবার লাস্টে করছে, এটা পরেরগুলোকে বলে দিই। ঘনবস্তু কাকে বলে, দেখে নাও, এই সঙ্গগুলো তোমাদের জন্য সুন্দর করে লিখে দিয়েছিলাম। ঘনবস্তু কাকে বলে দেখে নাও, বলছে যে সমস্ত বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কি বলছে, যে সমস্ত বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং কিছুটা স্থান দখল করে থাকে তাদেরকে বলা হয় ঘনবস্তু। যেমন ইট বই এগুলো সবাই কি ঘনবস্তু। তারপরে কোশ্চেন কী বলেছে যে আয়তঘন এবং ঘনকের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখে নাও, বলছে পার্থক্য কী বলছে, যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান নাও হতে পারে, কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই কিন্তু অবশ্যই সমান হতেই হবে, তাই তো। তারপর বলেছে দেখো যে কী বলেছে, তার পরের অঙ্কটা দেখো, এটা বৃত্ত অঙ্কন করি, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করি, এটা লাস্টে করে দেখাচ্ছে, সবার লাস্টে করবো জ্যামিতির পার্টগুলো, এইটা এবং এটা সবার লাস্টে করবো। বলছে ত্রিভুজাকৃতি প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা কত হবে। ত্রিভুজাকৃতি প্রিজম মানে কেমন জানো, দেখে নাও, তোমাকে দেখিয়ে দিচ্ছি ছবিতে, মানে বাস্তবে।
এই যে তোমাদের ত্রিভুজাকৃতি প্রিজম, দেখো এটা কেমন লাগছে, ত্রিভুজ লাগছে তো না, এটা কেমন লাগছে ত্রিভুজ। তাহলে কটা তল দেখো, একটা তল, আচ্ছা এই পাশে একটা তলের নিচে, তাহলে এই যে দুটো তল বললাম, আর একটা দুটো আর তিনটে, সাইডে তিনটে আর উপরে একটা নিচে একটা, মোট 5টা তল কিন্তু। তাহলে তল সংখ্যা কত হবে, 5 হবে। এবং শীর্ষবিন্দুর সংখ্যা কটা দেখো, একটা দুটো তিন, দেখে নাও এই যে তোমার প্রিজম, এই প্রিজমের কিন্তু একটা দুটো তিনটে শীর্ষবিন্দু, আর একই রকমভাবে একটা দুটো তিনটে, মোট 3 3 6টা শীর্ষবিন্দু হয়। ঠিক আছে, বাহুভেদে ত্রিভুজের শ্রেণীবিন্যাস করো। দেখে নাও বাহুভেদে ত্রিভুজের শ্রেণীবিন্যাস, এই যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকারের হয়। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, 3 প্রকার। কী কী, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকারের, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের 5 দাগের কোশ্চেন। এবার আমাদের বাকি আছে শুধুমাত্র 6 দাগের কোশ্চেন। 6 দাগে বলছে কি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তার লেখা হলো এবং তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র তৈরি করে দেখাতে বলছে। চলো স্তম্ভচিত্র তৈরি করা যাক। কী বলেছে, ফল আর বন্ধুর সংখ্যা। আপেল 4 জন বন্ধু খায়, পেয়ারা 4 জন বন্ধু খায়, কলা 2 জন বন্ধু খায়, শশা 3 জন বন্ধু খায়, আঙুর 5 জন বন্ধু খায়। তাহলে কী করে করবে, প্রথমে লেখো আপেল, প্রথমে কী হবে আপেল নিচে, অর্থাৎ এদিক বরাবর আমি কী করব, ফলকে বসাবো, এদিক বরাবর আমি ফলকে বসাবো, আর এদিক বরাবর হচ্ছে বন্ধুর সংখ্যা, এদিক বরাবর কী হবে বন্ধুর সংখ্যা। সংখ্যাগুলোই বুঝতে পারছো, সংখ্যাগুলো হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, তোমরা এটা যেটা করবে, আমি তো এটা পেন দিয়ে খাতা পেন দিয়ে আঁকছি, তোমরা প্রথমত এটা স্কেল কম্পাস দিয়ে করবে এবং মেপে মেপে করবে, কিন্তু আমি তো আন্দাজ করে করছি। ঠিক আছে, এগুলো কিন্তু মেপে মেপে করবে। বলছে আপেল কত 4, তাই তো আপেল যদি 4 হয় তাহলে এই অবধি উঠবে, তাই তো আপেল এই পর্যন্ত উঠলো। তারপরে কী বলেছে পেয়ারা, পেয়ারা কত বলেছে 4, মানে পেয়ারাও কিন্তু এই পর্যন্তই উঠবে। ওটা পাশে যদি আমি পেয়ারাকে বসাই তাহলে পেয়ারা এই পর্যন্তই উঠবে। ঠিক আছে, তারপরে কী বলে আছে, এখানে ভেতরে ডিজাইন করে দিই। এটা হয়ে গেছে, এটাও ডিজাইন করে দিই ভেতরটা একটু। এটা গেল পেয়ারা। তারপরে কী আছে কলা, কলা মানে 2, তাই তো কলা মানে 2, কলা খুব কম ছেলে ছাত্রছাত্রী খায়। এই যে 2 পর্যন্ত করলাম দাগ। তোমরা এগুলো স্কেল দিয়ে করবে, আমি জাস্ট তাড়াহুড়ো করে করছি বলে আমি আর স্কেলটা ইউজ করছি না। ঠিক আছে, এটা কী গেল, এটা গেল কলা। তারপরে কী আছে, তারপরে শশা 3 জন খায়, তাহলে এই অবধি উঠবে 3 এই পর্যন্ত। দ্যাট ইজ কল স্তম্ভচিত্র, এগুলোকে স্তম্ভচিত্র বলা হয়। বোঝা গেল, এগুলো কিন্তু কি স্তম্ভ চিত্র। এটা কি গেল, এটা তাহলে তোমাদের শশা, শশা। ঠিক আছে, এবং লাস্টে কী আছে আঙুর আছে, আঙুর মানে 5, আঙুর মানে যদি 5, সবচেয়ে বেশি আঙুরে, সবচেয়ে বেশি লোক আঙুর খায়, সবচেয়ে বেশি বন্ধু কী করে আঙুর খায়, এটা হবে কি আঙুর। কীভাবে দেবে তুমি আঙুরগুলো, মানে স্তম্ভচিত্র তো অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি দাগ কেটে দাও, দাগ কেটে এগুলো, দাগটা কেন কাটছি, এটা হচ্ছে ডিজাইনের জন্য, নাহলে বোঝা যাবে না, তাই তো। একটা এক রকম ডিজাইন করতে হলে তো খুব ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের চিত্র, বোঝা গেল। এগুলোকে বলা হয় স্তম্ভ চিত্র। ঠিক আছে, এগুলোকে কী বলা হচ্ছে, এগুলোকে বলা হয় স্তম্ভ চিত্র। আশা করি বুঝতে পেরেছো। আর একটা আছে দেখো, এখানে এটা 6 দাগের 1 করলাম আমরা, 6 দাগের 2 বলছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এইগুলো বার আছে অনেকগুলো, এবং সবচেয়ে বেশি এখানে যেটা করবে, একদিকে বার একদিকে ব্যাগের সংখ্যা। যে বড় বাজারে একটা ব্যাগের দোকানে কোনো সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা দেওয়া হলো, যেহেতু স্তম্ভচিত্র করে দেওয়া হয়েছে, তো এখানে একটা কথা বলছে যে 40 30 50 এর মধ্যে থেকে সবচেয়ে বড় কত, 50 না, তাহলে এমনভাবে তোমার এখানে নিতে হবে, এক একটা ঘর সমান আমরা 10 একক করে ধরছি। হ্যাঁ, এর মধ্যে 10 একক করে আপাতত ধরি, 5 করে ধরলে তার অর্ধেকটা 5 করে দেবো, ওখানে 1 2 3 4 5 করে ধরলাম, মানে এক একটা ঘর সমান হচ্ছে কত 10, 10, এটা 20, এটা 30, এটা 40, এটা হচ্ছে 50। ঠিক আছে,
আর এদিক বরাবর কী দেবে, এদিক বরাবর হচ্ছে বার, এদিক বরাবর কী যাবে, বার যাবে। ঠিক আছে, এদিক বরাবর বার যাবে, এদিক বরাবর হচ্ছে আমাদের কী যাবে, এদিক বরাবর ব্যাগের সংখ্যা। তো 40, সোমবারে 40টা উঠেছে, তাহলে সোমবার মানে এই 40 পর্যন্ত উঠতে হবে। ছোটো ছোটো করে করছি এবার। এটা কী বার, এটা হচ্ছে সোমবার। তারপরে মঙ্গলবারে কত বলে 30, তো মঙ্গলবার যদি 30 হয় তাহলে এরম জায়গায় উঠবে, মঙ্গলবার 30। ওটা মঙ্গলবার। তারপরে কী আছে, বুধবারে 50, সবচেয়ে বেশি বুধবারে ব্যাগ তৈরি হয়েছিল। এটা কী বার, এটা হচ্ছে বুধবার। বৃহস্পতিবারে 25, আচ্ছা 25টা কোথায় পাবো, এরকম জায়গায় হবে 25, মানে 20 আর 30-এর মাঝে, তো এরকম জায়গায় যদি হয় তাহলে এরকম অবধি উঠবে, তাই তো। এই যে এটা হচ্ছে বৃহস্পতিবার। তারপরে কি আছে, শুক্র মানে 20, শুক্রতে কতজন ব্যাগ তৈরি করে, 20টা ব্যাগ তৈরি করা হয়। আর তারপর শনিবার 30 জন, 30টা ব্যাগ উৎপন্ন হয়। শনিবারে কটা ব্যাগ উৎপন্ন হয়, 30টা। এটা হচ্ছে শুক্রবারে শনিবার। ঠিক আছে, এই যে শনিবার পর্যন্ত দেওয়া আছে, এইটা হচ্ছে তোমাদের স্তম্ভচিত্র সম্পূর্ণ। ঠিক আছে, এটা সম্পূর্ণ স্তম্ভচিত্র, স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমরা। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম, এটা স্ক্রিনশট মেরে রাখো। আর দাগ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি, দাগ নাম্বার হচ্ছে 6-2। আর এই সমস্ত এই যে অঙ্কগুলো করলাম, আমাদের আর একটা মাত্র অঙ্ক বাকি আছে, এক ধরনের অঙ্ক, সেটা হচ্ছে জ্যামিতির পাঠ, তাই তো। আর দুটো জ্যামিতি বাকি আছে, চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ অঙ্কন আর বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলো চিহ্নিত করতে হবে। আগে বৃত্তটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো যেটা বলার ছিল, তোমাদের এই যে উত্তরগুলো আমি করলাম, আমার কাছে সবগুলোই করা আছে, অঙ্কের এই অঙ্কগুলো প্রতিটা অঙ্কের সমাধান করা আছে। তোমরা যারা এই সমাধান চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকবে, আমি ওখানে কিন্তু লিঙ্ক শেয়ার করে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে থেকে তোমরা কিন্তু জয়েন নিয়ে নিতে পারবে। তো ওই লিঙ্কটা অবশ্যই কিন্তু লিঙ্কে ক্লিক করে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু চলে যাবে সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে দেখবে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটা কিন্তু তোমরা নিতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে, এর পরে আমাদের কী করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। চলো আমরা এখন বৃত্তটা অঙ্কন করে নিই। কী বলছে, এটা বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, জ্যা, ব্যাসার্ধ, পরিধি আর বৃত্তচাপ। ওকে, চলো এগুলো দেখে দিচ্ছি। কী করবে দেখো, এরকম একটা কম্পাস সাজিয়ে নেবে এইভাবে, এটা তো তোমরা পারো, তোমরা ছোটোবেলায় শিখেছো। সেটাকে এইভাবে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে, যে কোনো মাপের, যে কোনো একটা মাপের বৃত্ত অঙ্কন করবে। ঠিক আছে, যে কোনো একটা মাপের কী করবে, বৃত্ত অঙ্কন করবে। এই বৃত্ত অঙ্কন করলে, এই বৃত্ত অঙ্কন করার পর মনে রাখবে সেন্টারটা কোথায় বলো তো, এর সেন্টারটা কিন্তু এই জায়গায়। ঠিক আছে, সেন্টারটা কিন্তু ওই জায়গাটায়। এখন এই বৃত্তের বলেছে ব্যাসার্ধ না জ্যা কিসব বলেছে, দেখো আমি পরবর্তী দাগে দেখিয়ে দিচ্ছি। এই বৃত্তের ক্ষেত্রে যদি জ্যায়ের মান বের করতে হয়, জ্যা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি বের করতে হয় তাহলে কী হবে দেখো, ব্যাসার্ধ যে কোনো একটা মাপকে আমরা ব্যাসার্ধ বলতেই পারি, ব্যাসার্ধ লাস্টে দেখাচ্ছি, আগে জ্যা দেখিয়ে দিই। জ্যা হচ্ছে যে কোনো একটা মানে বৃত্তের ব্যাসার্ধ বাদ দিয়ে যে কোনো একটা পরিমাপ, তুমি এইভাবে একটা দাগ টানতে পারো আন্দাজ করে যে কোনো জায়গা দিয়ে, এটা হচ্ছে ওই বৃত্তের জ্যা। বুঝলে, এটাকে কী বলা হচ্ছে, ওই বৃত্তের জ্যা বলা হচ্ছে। আমি নামকরণ করলাম এ বি এবং লিখে দেবে
যে এ বি হচ্ছে বৃত্তের জ্যা, এ বি হচ্ছে কি বৃত্তের জ্যা, এরকম লিখে দিতে হবে। এ বি হচ্ছে বৃত্তের জ্যা। ওকে, নেক্সট দেখো কি বলছে, বলছে বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি। আচ্ছা পরিধিটা কী বলে দিই, এই পরিধি মানে হচ্ছে মনে করো এ থেকে যাত্রা শুরু করে, মনে করো এম জায়গাটা পি আছে, তাহলে এ পি বি এ, তাহলে এ পি বি এ মানে এই যে টোটাল দাগটা কাটা হয়েছে এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। ঠিক আছে, তারপরে বলেছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা দেখে নাও এবার। ব্যাসার্ধ আমি মনে করি এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে একটা দাগ টানলাম আন্দাজ করে, এভাবে দাগ টানলাম, এবার নাম দিলাম, এটার নাম দিলাম ও কেন্দ্র, এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে এই ও সি যেটা সেটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর বাকি আছে কি আমাদের এই বৃত্তের বৃত্তচাপ। তো আমি আর একটা দেখো বৃত্তচাপ আঁকতে গেলে আমাদের দুটো ব্যাসার্ধ লাগে, এবং একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, তো মনে রাখবে এই ব্যাসার্ধের নাম দিলাম আমি ডি। এটার নাম যদি ডি হয় তাহলে মনে রাখবে সি, আজ এখানে একটা নামকরণ করো তুমি, হচ্ছে নাম দাও এম, তাহলে সি এম ডি যেটা যে ব্যাকা দাগটা সি এম ডি, একে লেখা হয় এইভাবে বৃত্তচাপকে, এটাকে বলা হচ্ছে বৃত্তের বৃত্তচাপ। এটাকে কী বলা হচ্ছে বৃত্তের বৃত্তচাপ। আচ্ছা এটাকে কিন্তু আমি এভাবে দিলাম কেন বলো, এটা কিন্তু আমাদের টোটাল পরিধিকে বোঝাচ্ছে তাই। ঠিক আছে, টোটাল পরিধিও একটা বৃত্তচাপ হতেই পারে। ঠিক আছে, তো সি এম ডি হচ্ছে আমাদের বৃত্ত, পিজ্জা থেকে একটা অংশ যেমন কেটে নিই আমরা সেরকমই, বোঝা গেল। এই যে চিত্র, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, এটাকে বলা হচ্ছে জ্যা, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, এটাকেও বলছে ব্যাসার্ধ, আর টোটালটা হচ্ছে পরিধি। বোঝা গেল, সব লেখা আছে চিত্রে, তোমরা দেখে নেবে। আর আমাদের আরেকটা কোশ্চেন আছে যে 170 সেমি আমাদের আঁকতে হবে, কিন্তু এটা আমি সবার লাস্টে এই কারণে করছি, আমি আজকে যে জ্যামিতি বক্সটা নিয়ে বসেছি, জ্যামিতি বক্সটা একটু ফাটা আছে, ঠিক আছে, একটু ভাঙা আছে তার জন্য, তো অসুবিধা নেই, করে দিচ্ছি তবুও। ঠিক আছে, দেখে নাও, আমাদের 170 ডিগ্রি রাখতে হবে। তা কী করবে দেখো, প্রথমে যেটা করবে এটা আমি দাগ টানবে, এভাবে একটা আন্দাজ করে একটা দাগ টানবে, মিডল করে এরকম জায়গায় দাগ টানবে। দাগ টানলে সেই দাগের ওপরে কী করবে, এই যে কম্পাসের আমাদের যে ডোমসের যে আমাদের আছে জ্যামিতি বক্সের চাঁদা আছে, এই চাঁদাটা না, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে চাঁদার যে মাঝখানে দাগ কাটা আছে না একটা, এই যে দেখতে পাচ্ছ এই যে দাগ কাটা আছে একটা, এই দাগটা এখানে বসাবে জাস্ট, আর এই যে দাগ কাটে দাগের ওপর বসে যাবে, এই বসলো, বসার পরে বলছে কত 170 সেমি আঁকতে হবে। ঠিক আছে, 170 যদি আঁকতে হয় তার মানে কোথায় হবে বলো তো, দেখো জিরো থেকে যদি দেখো এই দাগের সঙ্গে মিলেছে মানে জিরো এখান থেকে শুরু হবে, জিরো থেকে 10 20 30 40 50 60 করতে করতে যাও, 170 মানে এই জায়গায় আছে, তার মানে এরকম জায়গায় কিন্তু ছেদ করবে। দেখবে যেন লম্বন ত্রুটি না হয়, এই জায়গায় কিন্তু 170 সেমি হবে, তাহলে এখান থেকে তুমি দাগটা টেনে দাও, 70 সেমি এইভাবে হবে, এবং 180 থেকে সামান্য একটু কম, মানে এটা হচ্ছে 170 ডিগ্রি। ঠিক আছে, বলেছেন 170 ডিগ্রি কোণ অঙ্কন করে নাম দাও, নাম দাও এ, এটা নাম দাও বি, এটা নাম দাও সি, এটা দাও কোণ এ বি সি, কী লিখবে যে কোণ এ বি সি সমান সমান 170 ডিগ্রি। ঠিক আছে, এটা কোনটা কত দাগ গেল, এটা আমাদের, এটা কিন্তু আমাদের গেল তোমার হচ্ছে 5 দাগের 1, এটা গেলো 5 দাগের 1, এটা ছিল 5 দাগের 3, এটা কত ছিল 5 দাগের 3। ঠিক আছে, আমি বারবারই বলছি তোমরা যারা এইসব প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবে, এবং আমাদের তো অবশ্যই ইউটিউব চ্যানেল তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই তোমাদের করতে হবে, আরও পরবর্তীকালে সমস্ত স্কুলগুলো পেতে এবং ভালোভাবে বুঝতে অবশ্যই কিন্তু তোমরা এটা ফলো করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর একটা কথা বলি, তোমাদের কিন্তু এই পরীক্ষার আগে আবার সাজেশান দেবো, সেটাও তোমাদের খুব প্রয়োজনীয়। তোমাদের পরিবেশের যে অনুশীলনী রাইভেট ইনভার্স সলিউশন, সেটাও কিন্তু আমি নিয়ে আসবো, সুতরাং তোমরা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের যাবতীয় উপকার তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট এভরিবডি।